অনুভব করলাম যে ও চাকরি আমার নয়। আমি চাকরিটা ছেড়ে দিলাম। লিখবো তো, ইনফরমেশন কোথায়? এইবার দেখুন জীবন কোন দিকে যাচ্ছে। ঠিক। অদ্ভুত ব্যাপার সব, পুরো আজ পর্যন্ত দেখেছি প্রত্যেকটা একবার সাজানো। উনি বললেন কী নাম? তা বললাম, বলার পর উনি মিটিমিটি হাসছেন। আপনি যাবেন? আজ বিকেলের ট্রেন আছে। আমি তো হাতে স্বর্গ পেলাম। অদ্ভুত যোগাযোগ। অদ্ভুত যোগাযোগ। এইবার আমি কথায় কথায় জানতে পারলাম আমি যে খাটটায় বসেছিলাম তখন, ওই খাটটাতেই বড়দাবাবু ঘুমোতেন, আর ওটা বড়দাবাবুরই ঘর। আমি তখনও পর্যন্ত বড়দাবাবুকে ঠিক উপলব্ধি করতে পারিনি, তাহলে তখনই ওই খাট থেকে নেমে আসতাম। আমি যে আধ্যাত্মিক বইয়েরই প্রকাশক হব, শুধুমাত্র আধ্যাত্মিক বইয়ের, এটা অ্যাকচুয়ালি ওপর থেকে একজন সেট করে রেখেছিলেন, পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত। আমি প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যে আমাকে কেউ ফলো করে যাচ্ছেন, আমার পাশে কেউ আছেন, প্রতিটা মুহূর্তে। এটা কিন্তু গল্প কথা নয়, না, অনুভূতি। আমি রেজাল্ট পাই। এইবার আমি যখন শুয়ে পড়েছি, আমি এবং আমার মিসেস ওনাকে নিয়ে আলোচনা করছিলাম, তখন উনি আবার হঠাৎ ফোন করলেন। ফোন করে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে নিয়ে এখনো আলোচনা করছিস? ঘুমো ঘুমো। আর একটা ঘটনা না বলেই পারছি না, সেটা হচ্ছে তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্র, আর একটা হচ্ছে শ্রীমৎ শঙ্কর স্বামী রচিত তিব্বতের রহস্যময় যোগ ও অলৌকিক জ্ঞানগঞ্জ। ওই একটা বইয়েরই 3টে পার্ট, দুজন লেখক। এই বইটা প্রকাশের ব্যাপারে একটা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা বলছি। একদিন আমার অফিসে সেদিন যাবার কথা নয়, আজকে আপনাদের চ্যানেলে না বলে আর পারছি না। নিশ্চয়ই। তো আমাকে তখন বললেন যে হ্যাঁ, আমি মায়ের আদেশে এখানে এসেছি, সেই জন্যই আপনার কোথাও যাওয়া হবে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতীয় অধ্যাত্ম জগতের প্রকাশনা বিভাগের একজন অন্যতম ব্যক্তিত্ব, যার প্রকাশনার ধারা বাংলা তথা ভারতীয় প্রকাশনা জগৎকে অত্যন্ত সমৃদ্ধ করে চলেছে বহুকাল ধরে। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি গিরিজা লাইব্রেরির কর্ণধার মাননীয় শ্রী প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে। প্রশান্তদা, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। আমি এই কথাটা শুরু করার আগে একটা ছোট্ট মুহূর্ত বা ইনসিডেন্ট আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রশান্তদার সাথে আমার ব্যক্তিগত আলাপ বেশি দিনের নয়, বছর দুয়েক। তো একদিন আমি কলেজ স্ট্রিটে গেলাম গিরিজা লাইব্রেরি কোথায় সেটা খোঁজ করার জন্য। আসলে আমার বিভিন্ন ঘটনা উপস্থাপনার জন্য বিভিন্ন রকম বইপত্রের প্রয়োজন হয়, যেখান থেকে আমি রসদ পেয়ে থাকি। তা গিরিজা লাইব্রেরির আমি যখন সামনে গেলাম, তখন সামনের টেবিলে একজন মানুষ বসে আছেন, ঠিক তার ভেতর দিকে পেছন দিকে একজন সৌম্য মানুষকে আমি টেবিলে বসে থাকতে দেখলাম। তিনি তখন কিছু কাজ করছিলেন, তার সঙ্গে একবার চোখাচোখি হয়েছে। তিনি তখন আমাকে চেনেন না, এবং তার পেছনেই বসেছিলেন তার উত্তরসূরি, তার একমাত্র পুত্র প্রাঞ্জল চক্রবর্তী। তো আমি সেখানে কিছু বইপত্র নিয়ে বিল ফাইনাল করে আমি একবার অনুমতি চাইলাম যে প্রশান্তদার সাথে যদি একটু কথা বলা যায়, কারণ প্রশান্তদাকে আমি পরোক্ষভাবে তার আগে থেকে চিনতাম। সেই থেকে আমাদের আলাপ, এবং সেই থেকে তার সম্পর্কে আমার কৌতূহল বেড়েছিল যে প্রকাশনার জগতে অনেক কিছু নিয়েই কাজ হয়। সেটা বিস্তারিতভাবে আমার এখানে বলার দরকার নেই, কারণ যারা জানেন সেই বিভাগগুলো তারা প্রত্যেকে অবহিত আছেন। অধ্যাত্ম জগৎ নিয়ে কাজ করেন এমন প্রকাশনা সংস্থা খুব কম, খুবই কম। এবং এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক গিরিজা লাইব্রেরি, এই ট্যাগলাইনটা যখন আমি শুনলাম তখনই আমার মনে একটা কৌতূহল জাগলো, কি এবং কেন। আজ সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে স্বয়ং প্রশান্তদা আমাদের সাথে হাজির। অনেক কিছু প্রশান্তদা থেকে জানার আছে আপনাদেরও, কারণ আপনারাও যখন বিভিন্ন রকম বইয়ের খোঁজ করেন, আমার কাছে জানতে চান, আমি কিন্তু তখন সেই ঠিকানাটুকু তাদের বলে দিই, কোথায় গেলে আপনারা সেই বইগুলোর সন্ধান পাবেন। প্রচুর বই, বহু বইয়ের ঠিকানা আমি তাদের কাছ থেকে পেয়েছি। আচ্ছা প্রশান্তদা, অনেক কিছুই তো মাথায় আসছে। আজ
প্রথম যে বিষয়টা আমার মাথায় এলো যে আপনি একটি সরকারি উচ্চ পদে চাকরি করতেন এবং সেখান থেকে আপনার এই পথে আসার ঘটনাটুকু শুধু আমি নয়, সমগ্র দর্শক সমাজ জানতে চায়। যদি আমাদের সঙ্গে প্রথমে এইটুকু একটু শেয়ার করেন। সে তো অনেক লম্বা ইতিহাস, যতটা পারি ছোট করে বলছি। আমি চাকরিতে জয়েন করি 90-তে। কিছুদিন পরে দেখলাম যে, অনুভব করলাম যে ও চাকরি আমার নয়। আমি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার একাডেমিক দিকে বিভিন্ন দিক ছিল আর কি। আমি ভাবলাম যে যাই হোক অন্য একটা কিছু করা যাবে, কিন্তু ও চাকরি নয়। অনেকে ওই চাকরির জন্য লালায়িত হন, কিন্তু আমার ও চাকরি ভালোই লাগেনি। তো এবার চাকরি ছেড়ে দিয়ে আমি এখন কি করব ভাবছি। সেই সময় হঠাৎই আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের একজন খুব বিখ্যাত আধ্যাত্মিক মানুষ, মহামহোপাধ্যায় অজয় ভট্টাচার্য, উনি আমার দাদার তুল্য। আর আমি নিজেও লেখালেখি করতাম, ছবি আঁকতাম। তাই ভাবলাম যে আমার প্যাস টাইমটা হবে লেখালেখি, আর যা প্রফেশন কিছু একটা করব, এরকম একটা ভেবেছিলাম। তো সেই সময়ে আমার ওই দাদা আমাকে দুটো বই দিলেন। একটা হচ্ছে পথ হারার পথ, সে ক্লাবের চটি চটি বই, বড়দাচরণ মজুমদারের লেখা, ক্লাবের যে চটি চটি ম্যাগাজিন হয় না, ওই রকম ম্যাগাজিন। একটা পথ হারার পথ, একটা দ্বাদশ বাণী, এই বই দুটো দিলেন। আর একটা পঞ্চানন বাবার আর্য মিশন গীতা, ছোট, দিয়ে বললেন বই দুটো তুমি পাবলিশ করতে পারো, তুমি তো ভাবছো যে তোমার নিজের লেখা পাবলিশ করবে, তার আগে এটা করতে পারো। তা আমি পথ হারার পর তো দ্বাদশ বাণী বইটা পড়লাম, বুঝলাম যে ওটা যোগের বই, কিন্তু ভেতরে কিছু আমি উপলব্ধি করতে পারলাম না। তা প্রেসে দিয়ে কদিন বাদে মনে হলো বইটা যদি না চলে, তখন লেটার প্রেসের যুগ ছিল, আমি বইটা আবার ফেরত নিয়ে এলাম। আবার কদিন চিন্তা ভাবনা করে ওই দাদার ধমকানিতে আবার গিয়ে প্রেসে দিলাম। দিয়ে এইভাবে পথারার পর যখন প্রস্তুতি চলছে, আমি তখন ভাবলাম যে বরদাচরণ মজুমদার, যিনি নজরুল আর নেতাজির গুরু ছিলেন, তার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশনটা দিলে ভালো হয়। পথারার পথ আর দ্বাদশ বাণী দুটো বই একসঙ্গে, প্লাস আপনার বরদাচরণ মজুমদারের একটা ইন্ট্রোডাকশন, এইটা করতে চাইলাম। কিন্তু দেখলাম যাকেই ইন্ট্রোডাকশন লিখবার কথা বলি, তিনিই বরদাচরণ মজুমদার সম্বন্ধে জানেন না। তখন ভাবলাম যে আমিই একটা লিখে ফেলি। লিখবো তো, ইনফরমেশন কোথায়? সেই সময় কি, এইবার এইবার দেখুন জীবন কোন দিকে যাচ্ছে। ঠিক। অদ্ভুত ব্যাপার সব, পুরো আজ পর্যন্ত দেখেছি প্রত্যেকটা একবার সাজানো। সেই সময় একদিন আমাদের সেই বয়সের বন্ধুদের কিছুটা আড্ডা চলছিল, তার মধ্যে সেই হয় না সিং ভেঙে বাছুরের দলে কয়েকজন আসেন, এরকমও কয়েকজন ছিলেন। তো এরকম কয়েকজনের মধ্যে শুনলাম যে উনি আজকে মুর্শিদাবাদ যাবেন। তা আমি বললাম কোথায়? উনি বললেন লালগোলা। আমি বললাম লালগোলাতে একজন মানুষের আমি খুব খোঁজ করছি। উনি বললেন কী নাম? তা বললাম, বলার পর উনি মিটি মিটি হাসছেন। আমি বললাম কী হলো, আপনি চেনেন? বললেন আমার মিসেসের দাদু, আমি আজকে ওই বাড়িতে যাচ্ছি, আপনি যাবেন? আজ বিকেলের ট্রেন আছে। আমি তো হাতে স্বর্গ পেলাম। অদ্ভুত যোগাযোগ। অদ্ভুত যোগাযোগ, হাতে স্বর্গ পেলাম। তা সেই দিন ওই সন্ধ্যের ট্রেনে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার সম্ভবত ছিল, লালগোলাতে চলে গেলাম। এইবার সেই পরিবারের সঙ্গে গিয়ে, বরদাচরণবাবুর বাড়িতে সেই পরিবারের সঙ্গে গিয়ে আলাপ হলো। শীতকাল, রাতে আমাকে একটা ঘরে শুতে দেওয়া হয়েছে, আর ওদের তো আপ্যায়নের তুলনা নেই। রাতে পরিবারের সবাই আমার ওই ঘরে এসছেন আমার সঙ্গে গল্প করবেন বলে। এইবার আমি কথায় কথায় জানতে পারলাম, আমি যে খাটটায় বসেছিলাম তখন, ওই খাটটাতেই বড়দাবাবু ঘুমোতেন, আর ওটা বড়দাবাবুরই ঘর। আমি তখনও পর্যন্ত বড়দাবাবুকে ঠিক উপলব্ধি করতে পারিনি, তাহলে তখনই ওই খাট থেকে নেমে আসতাম। তো আমি যাই হোক, সে রাতটা কাটলো ওখানে।
তারপরে ওখান থেকে ওদের পরিবারের মাধ্যমেই আমি বরদাচরণ মজুমদার সম্বন্ধে প্রচুর ইনফরমেশন পেলাম, রেফারেন্স বইয়ের নাম পেলাম। এইবার আমি কলকাতায় এসে সেগুলো নিয়ে একটা আর্টিকেল লিখে ফেললাম। দেখবেন পথহারা পথ ও দ্বাদশবাণীতে যোগীবর বরদাচরণ বলে একটা আর্টিকেল আছে শুরুতেই, ওটা আমার লেখা। আচ্ছা আচ্ছা। লিখে বইটা বাজারে ছাড়লাম। তো রমরমিয়ে চলতে শুরু করলো। আমি যে আধ্যাত্মিক বইয়েরই প্রকাশক হব, শুধুমাত্র আধ্যাত্মিক বইয়ের, এটা অ্যাকচুয়ালি ওপর থেকে একজন সেট করে রেখেছিলেন, পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত। এইবার সেটা হলো, হওয়ার পর দেখলাম বইটা যখন বাজারে এলো হই হই করে বিক্রি শুরু করলো। এরপরই আমরা ওই পঞ্চানন ভট্টাচার্যের আর্য মিশন গীতা, সেটাও বহুদিন পাওয়া যাচ্ছিল, আমরা রিপ্রিন্ট করলাম, ওটাও চললো। খুব দুর্লভ বই। হ্যাঁ, সরল যোগ সাধন, বালানন্দ ব্রহ্মচারীর প্রথম ব্রহ্মচারী শিষ্য পূর্ণানন্দ ব্রহ্মচারীর লেখা। আচ্ছা। সরল যোগ সাধন, সব বই দেখি মানুষ নিচ্ছেন। সরল যোগ সাধন বইটাও আমরা প্রকাশ করলাম। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, আচ্ছা। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের সেই সময় খুব স্নেহ পেয়েছি, উনি বইটা করতে প্রচুর সাহায্য করেছেন, সরল যোগ সাধন। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত বেরোতো হরিহর লাইব্রেরি থেকে। আচ্ছা। হরিহর লাইব্রেরির প্রাণপুরুষ যিনি ছিলেন তিনি দেহ রাখলেন। তিনি এবং তার বাবা মিলে 18টা ভলিউম ভাগবতের বের করেছিলেন, আর 4টে ভলিউম বের করতে পারেননি। হরিহর লাইব্রেরিটা আমরা তখন পেলাম এবং ওই বইয়ের সত্যটা আমরা পেলাম। পাওয়ার পর ওই বইটা আরও যে 4টে ভলিউম ইনকমপ্লিট ছিল, সেই 4টে কমপ্লিট করে আমরা বাজারে ছাড়লাম কমপ্লিট ভলিউম 22টা। আজও আছে, 1010 টাকা দাম, কিন্তু বইটা রমরমিয়ে চলতে শুরু করল। আমি ভেবেছিলাম যে অন্য একটা প্রফেশনে যাব, ডে বাই ডে আমি জড়িয়ে গেলাম, ঈশ্বর আমাকে জড়িয়ে নিলেন। তারপর তো অজস্র বই বের করতে শুরু করলাম। কিভাবে হলো, আর সবচেয়ে বড় ব্যাপার, পুঁজি কিন্তু খুব সামান্য ছিল, সামান্য পুঁজি। ওই পুঁজি থেকে আজকে মহিরুও যে একটা আকৃতি ধারণ করেছে বা করবে, আমি কখনো ভাবিনি। কে জোগালেন, কিভাবে হলো, এবং আজও পর্যন্ত যত বড় বাজেটই হোক না কেন আমি ঘাবড়াই না। লেখা যদি ভালো হয়, সাবজেক্ট যদি ভালো হয়, আমি কাজে হাত দিই। আমি জানি যে আমার যোগানদার একজন আছেন, ঠিক জুগিয়ে দেবেন। এইভাবে এখনো পর্যন্ত আমি করে আসছি। আমাকে অনেক লেখকই বলেন কত ফর্মার মধ্যে লিখব। আমার কাছে ফর্মা বা পাতা ব্যাপার নয়, আপনার সাবজেক্ট ব্যাপার। সাবজেক্ট ভালো হলে, লেখা ভালো হলে, সে যত পাতার বই হোক আমি করিও তাই। সত্যি কথা বলতে প্রশান্ত দা, আপনি প্রকাশনা জগতে রয়েছেন এবং সাধক অলৌকিক রহস্য চ্যানেলও এই বিষয়টিকে নিয়েই পথ চলার চেষ্টা করছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে আমি ভাগ করে নেব এই কারণে, কারণ ডিজিটাল মাধ্যমে আমি দেখেছি এত মানুষ এই বিষয়টাকে ভালোবাসেন, আত্মার আত্মীয় করে নেন। এই ঠিক তাই। ঈশ্বর ঐশ্বরিক বিষয়ে তাদের জীবনে দুঃখ কষ্ট আছে, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট, অভাব, রোগ ভোগ সবই আছে, কিন্তু এটা যেন এক আশ্চর্য সান্ত্বনার কাজ করে, আশ্চর্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যেটাকে বলা যায় সাধারণ ভাষায় আশ্চর্য মলম। মানুষের যত ব্যথা থাক, যত কষ্ট থাক, যত যন্ত্রণা থাক, ঈশ্বরের পরশ অদ্ভুতভাবে তাদের উপর আশীর্বাদের মতন পড়ে। এ সম্পর্কে আপনার কাছ থেকে আমি আরো জানতে চাইবো, যে কথা আপনি বলছিলেন, প্লিজ কন্টিনিউ করুন। একটা জিনিস দেখুন, আমি আমার এই বয়স পর্যন্ত, আমার বয়স প্রায় 62 হতে চলল, এই বয়স পর্যন্ত আমি প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যে আমাকে কেউ ফলো করে যাচ্ছেন, আমার পাশে কেউ আছেন, প্রতিটা মুহূর্তে। এটা কিন্তু গল্প কথা নয়, না, অনুভূতি। আমি রেজাল্ট পাই। এবার আমি শুধু আজকে যতটা সম্ভব চেষ্টা করব প্রকাশনা বেসিসে বলবার। একটা ঘটনা বলি, আমাদের একটা খুব বিখ্যাত বই এক সময় ছিল, এখনো বইটা আছে, ওটা হচ্ছে মিহির কুমার রায়চৌধুরীর দেউরাহা বাবা। তো দেউরাহা বাবার নামটা আমি প্রথম পাই, রঞ্জিত কুমার মজুমদার লিখেছিলেন বরফানি মহারাজ,
বরফানি মহারাজের মধ্যে কথা প্রসঙ্গে বরফানি মহারাজ বলেছিলেন দেউড়া বাবার কথা। বরফানি মহারাজ বলেছিলেন রঞ্জিত বাবুকে, পারলে একটা দেউড়া বাবার বই বের করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন ম্যানস্ক্রিপ্টটা পড়ছি, আমার মাথায় ঢুকে গেল যে বরফানি বাবা বলেছিলেন যে দেউড়া বাবার ওপর একটা বই বের করতে। ওই মহাপুরুষকে বাঙালিদের জানতে হবে, এই কথাটা বরফানি মহারাজ বলেছিলেন। আমার মাথায় ঢুকে গেল। মাথায় ঢুকে যেতে যেতেই ভাবছি যে দেউড়াহা বাবা, আমি তো ওনার সম্বন্ধে কোনো কিছুই জানি না। তা ওর মধ্যেই রঞ্জিত বাবুকে আমি জিজ্ঞেস করলাম। রঞ্জিত বাবু বললেন অনেক বছর আগে মিহির কুমার রায়চৌধুরী বলে এক ভদ্রলোক দেউড়াহা বাবার ওপর একটা বই লিখেছিলেন। সেটা আর পাওয়া যায় কি না জানি না। আমি খোঁজ খবর করলাম, পেলাম না। বইপাড়ায় খোঁজ খবর করলাম, পেলাম না। এইবার ঠিক ২-৪ দিনের মধ্যে হঠাৎ, তখন মোবাইল ফোন ছিল না, ২-৪ দিনের মধ্যে ল্যান্ড ফোনে মিহির রায়চৌধুরী ফোন করেন। দেখুন, এগুলো ঈশ্বরের খেলা ছাড়া কি বলবো। ল্যান্ড ফোনে আজকে মিহিরবাবু আজও দেহে আছেন। আমি জানি না মিহিরবাবু এই আমার ইন্টারভিউ শুনবেন কি না, কিন্তু ঘটনার সত্যতাটা ওনার কাছে তো আছে অবশ্যই। মিহিরবাবু ফোন করলেন। ফোন করে গিরিজা লাইব্রেরিতে ফোন করে, মিহিরবাবু থাকেন মুর্শিদাবাদে, ফোন করে আমার সঙ্গে কথা বলতে চাইলেন। আমাকে এসে বললো আমার স্টাফ যেরকম মিহির রায়চৌধুরী বলে এক ভদ্রলোক আপনার সঙ্গে ফোন করতে। আমার হঠাৎ মনে হলো সেই মিহির রায়চৌধুরী কি। আমি বললাম, বলুন কোত্থেকে বলছেন, কী ব্যাপার। উনি বলছেন যেরকম আমি এইখান থেকে বলছি, এই লোক। আপনি কি এই নামে কোনো বই লিখেছিলেন? বললেন হ্যাঁ, ওটা আমারই লেখা বই ছিল। আমি তো আপনাকে মনে মনে হন্যে হয়ে খুঁজছি। তাহলে কেন? আমি ওই বইটা রিপ্রিন্ট করতে চাই, এবং আপনি যদি অ্যাডিশন অল্টারেশন করে দেন, আমি ওই বইটা ছাপতে চাই। সে তো অনেক বছর আগের ব্যাপার। ঠিক আছে, আজকে নতুনভাবে মানুষ জানুন। মেহিরবাবু ২-৪ দিনের মধ্যে বইটা আমাকে পাঠিয়ে দিলেন বাই পোস্টে। আচ্ছা আমি আজও মিহিরবাবুকে ফিজিক্যালি দেখিনি। ওনার সঙ্গে ফোনে আমার যোগাযোগ আছে, চিঠিতে এক সময় যোগাযোগ হচ্ছিল। তো দেউড়াহা বাবা বের করলাম, এবং সবচেয়ে বড় ব্যাপার, দেউড়াহা বাবা বের করার পর আমার যতদূর মনে পড়ছে, হঠাৎ এক ভদ্রলোক এলেন বিহার থেকে সম্ভবত। আজকে আর ডিটেল আমার ঘটনাটা মনে নেই, অনেক বছর আগের কথা তো। ভদ্রলোক এসে বললেন যে কি কথায় 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 আমি বললাম যে এরকম দেউড়া বাবার এই বইটা কিভাবে পেলাম। আমি বললাম যে উনি বললেন সামনে কি বই বেরোচ্ছে। আমি বললাম এই একটা বই বেরোবে। এখন যেমন একসঙ্গে 15টা 20টা 25টা বই বেরোয়, তখন তো তা ছিল না, ধীরে ধীরে হচ্ছিল। তো উনি তখন বললেন, জানেন দেউড়া বাবার ওপরে না আমার কাছে কিছু অথেন্টিক ছবি আছে, আপনি নেবেন? আপনি আপনি দিলেই আমি নেব। উনি কিছু মানে ভীষণ অথেন্টিক ছবি আমাকে পাঠিয়ে দিলেন। সেই দেউড়াহা বাবার ওপর ওই বইটা হলো। আজও বইটা আছে। সময় তো মানুষ প্রচুর নিয়েছেন, এখন কমে এসছে, কিন্তু বইটা আছে। কত বইয়ের ঘটনা বলবো বলুন তো। এ তো অজস্র। তার প্রত্যেকটারই প্রকাশনার ধরুন, যোগসূত্র খুব অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। সেটাই। এইবার বলছি, আমি যাচ্ছি সপরিবারে বদ্রীনারায়ণে। হঠাৎ এক সাধুর সঙ্গে আমার বেশ জমাটি সম্পর্ক হয়ে গেল যাওয়ার পথে। তো কথায় কথায় বুঝলাম যে ভদ্রলোকের কুলকুণ্ডলিনীর ওপর বিরাট আছে, চর্চা আছে, এবং উনি নিজে কুলকুণ্ডলিনীর সিদ্ধ। আমি বুঝতে পারলাম। তা আমি ধরলাম, আপনি আমাকে একটা কুলকুণ্ডলিনীর উপর বই লিখে দিন না। উনি বললেন, আরে আমি তো লেখক নই, আমি লিখবো কী করে। আপনি তো সাধক, আপনি লিখে দিন, তারপর এডিট টেডিট যা করবার আমরা করে নেব। কিছুতেই লিখবেন না। অবশেষে উনি লিখলেন। লেখার পর সেই বই বেরোলো, আপনার কুলকুণ্ডলিনীর তত্ত্ব সাধনা, মার কাট কাট। লেখক কে জানেন? কালিকানন্দ অবধূত। বাবা। ও কথায় কথায় ওনার সঙ্গে নানান ব্যাপারে আমার কথাবার্তা হচ্ছিল। বুঝলাম উপনিষদেরও ওনার একটা বিরাট ফান্ডা। আচ্ছা।
তো আমি ওনাকে বললাম, আপনি একটা উপনিষদের, এই আপনি আমাকে যেভাবে ব্যাখ্যাগুলো বলছেন, আপনি এরকম একটা উপনিষদের ব্যাখ্যা করুন। ও হবে না, হবে না, আপনার তুমি নাকচ করুন। আবার সেই চেপে ধরে থাকতে থাকতে উনি উপনিষদের ব্যাখ্যাটাও আমাকে করে দিলেন। উপনিষদ সমগ্র বলে সেটা বের করলাম। 14টা টোটাল উপনিষদ, 12টা বৈদিক উপনিষদ আর দুটো হচ্ছে বৈদিক উপনিষদের সিমিলার উপনিষদ নিয়ে 14টা উপনিষদ উনি আমাকে করে দিলেন। বললেন এই দুটো বৈদিক উপনিষদের সিমিলার, সেই জন্য এই দুটো আমি ঢুকিয়ে দিচ্ছি। কোন বড় সেই উপনিষদ আজকে আমাদের বাজারে সবচেয়ে বেশি চলে, উপনিষদ সমগ্র, কালিকানন্দ অবধূতের। কত বই বলবো। একদিন আমার এক বন্ধু হঠাৎ এসে বলল যে, আচ্ছা, ওই রবিবার রবিবার বর্তমানে যে পাতা বেরোয়, তা আমাকে বললেন আমার এক বন্ধু যে, এটা পড়েছো? আমি বললাম না। বলে, সে কি একটা মারাত্মক লেখা। কিসের ওপর? বলছেন বরফানি দাদাজি বলে অমরকণ্টকে একজন সাধক আছেন, তার ওপর লেখা। তুমি এই লেখা পড়োনি? না না, 2008 সালে বোধ হয়, 7-8 এরকম সাত এই হবে। সময়। এরপরে আর একদিন এক কাস্টমার এলেন। সবাই ভাবেন, আমি আজকে স্বীকার করছি সবার সামনে, সবাই ভাবেন আমি বুঝি আধ্যাত্মিক বইয়ের সব কিছু জানি, সব কিছু বুঝি এবং সব খবর রাখি। ব্যাপারটা মোটেই তা ঠিক নয়। অনেক খবরই আসে, হয়তো সাধারণ একটা মানুষ যত পড়াশোনা করেন, আমার প্রকাশনার জগতের কারণেই আমাকে অনেক বেশি আধ্যাত্মিক বই পড়তে হয়, সেটা জানি, কিন্তু আমি সব কিছু জানি না বা সব কিছুর খবর রাখি না। তো আমাকে বললেন, দাদা এরকম লেখাটা পড়েছেন? না, আমি তার আগে আমার বন্ধু বলেছে। উনি অবাক হয়ে গেল, আপনি পড়েননি? না। এরকম আমাকে 3 থেকে 4 জন জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করার পর আমায় একদিন ওই যে বন্ধু প্রথমে জিজ্ঞেস করেছে, সে তো একদিন জেরক্স করে আমাকে লেখাটা দিয়ে গেল। আচ্ছা, পড়ে দেখলাম অসাধারণ একটা লেখা, অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ, এবং তারপর বরফানি মহারাজের মুখে নেতাজি সম্বন্ধে অনেক কথাবার্তা ছিল অমরকণ্টকের। তা আমার লেখাটা খুব ভালো লাগলো। অদ্ভুত ব্যাপার, কদিন বাদেই, এই ধরুন মাসখানেক মাস দুয়েক বাদে, এক ভদ্রলোক এলেন যে, রঞ্জিত কুমার মজুমদার বলে এক ভদ্রলোক আপনার সঙ্গে কথা বলতে চান। উনি এরকম একটা আর্টিকেল লিখেছিলেন, বর্তমানে ওইটাই পূর্ণাঙ্গ বই হয়েছে, আপনি কি ওটা প্রকাশ করবেন? তখন কিন্তু গিরিজা লাইব্রেরির আস্তে আস্তে নামটা ছড়াচ্ছিল। আমি তখন লেখাটা পড়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারি। তা হচ্ছে যে, আপনি যদি একটু আমার সঙ্গে যান, একটা দিন ডেট সেট করে নিন, ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, আপনাকে একটু ওনার বাড়ি রাসবিহারীতে। তাহলে আমিও তো দক্ষিণ কলকাতারই মানুষ, ঠিক আছে, যাও। তা রঞ্জিতবাবুর কাছে গেলাম, মুগ্ধ হলাম ওনার ব্যবহারে, কথাবার্তা হলো। উনি অমরকণ্টকের বরফানি মহারাজ ম্যানাস্ক্রিপ্টটা দিলেন। দেওয়ার পর আমি পড়বার পর আমার কোথায় যেন একটা ডাউট হলো, এই সব ঘটনা সত্যি? নর্মদাতে গিয়েই তো বরফানি দাদাজি মহারাজের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তো আমি নর্মদাতে চলে গেলাম। বেশ, ওই 2008-9 হবে। নর্মদাতে চলে গেলাম, গিয়ে ওনার বর্ণনার সঙ্গে সব মিলিয়ে মিলিয়ে ঘুরলাম। একেবারে উনি একদম ঠিকঠাক বলেছেন। তখন আমি এসে ওটা বইয়ের কাজ শুরু করে দিলাম। আর নর্মদাতে গিয়ে আমার আর একটা উপলব্ধি হলো, নর্মদাতে গিয়ে আমার 3 জন সাধকের সঙ্গে দারুণ হলো। একজন হচ্ছেন ওখানকার বাঙালি মাতাজি, উনি আমাকে নিজের ছেলের মতো দেখলেন। আর একজন হচ্ছেন গোপাল বাবা, আর আরেকজন হচ্ছেন ফক্কর বাবা। ফক্কর বাবা হঠাৎ আমাকে বললেন দেখে, জীবন্ত, মানে বাংলা মানেটা হচ্ছে জীবন্ত খুব ভালো চলছে, শিগগিরই 4 চাকা। তো আমি অতটা পাত্তা দিলাম না। তখন আমার সবে পাবলিকেশন দাঁড়াচ্ছে আস্তে আস্তে, তখনও অতটা আশা করার মতো কিছু।
পরিস্থিতি নয়। আর আজকে যত গাড়ি, চার চাকা ব্যাপারটা সহজ ব্যাপার 20 বছর পরে, তখন কিন্তু ততটা ছিল না সহজ। তো যাই হোক, আমি এসে অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ বের করলাম। সেই বই এক এক দিনে 500, 600, 700 করে বিক্রি হতে শুরু করলো। আচ্ছা। এই ছাপছি 5,000, উড়ে যাচ্ছে, আবার ছাপছি 5,000, উড়ে যাচ্ছে। বুঝলেন? সত্যি আমার চার চাকা হলো। সত্যি বুঝেছেন? এক অদ্ভুত জার্নি। হ্যাঁ। এর ব্যাখ্যা দেওয়াটা মুশকিল। হ্যাঁ, যার ঘটে তিনি বোঝেন হ্যাঁ। ব্যাপারটা। আমি কিন্তু আশাও করিনি, চিন্তাও করিনি, এবং আমার অ্যাসপিরেশন ছিল না। হুম। কিন্তু ব্যাপার হচ্ছে ডে বাই ডে দেখলাম, এই আপনার বাড়িতে আজকে এলাম, কলকাতা থেকে এত দূরে, নিজের গাড়ি না থাকলে আসাটা সত্যি খুব টাফ। হ্যাঁ। তো তখন আমার এই যে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে হচ্ছে একটা গাড়ির দরকার ছিল। গাড়ি হলো। তো তারপরে এই বরফানি মহারাজের গেল। ও, তারপর থেকে সোমেশ্বরানন্দজি, হুম। সোমেশ্বরানন্দজির একটা বই আমি পড়েছিলাম আপনার ছাত্র জীবনে, দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। আমার ছাত্র জীবনে পড়ে আমি আপ্লুত হয়ে গেছিলাম। এরপর হঠাৎ একদিন সোমেশ্বরানন্দজি আমার কাছে লোক পাঠালেন, আমি ওনার বই ছাপবো কিনা। আমি তো শুনে মানে লাফিয়ে উঠলাম। তখন ভদ্রলোক বললেন, তাহলে আপনাকে, তখন মোবাইল এসে গেছে, হুম। তখন বললেন যে আপনাকে আমি ফোনে ধরিয়ে দিচ্ছি, আপনি একটু কথা বলুন। ঠিক আছে। আমি মহারাজকে বললাম যে মহারাজ, আপনার এই এই লেখা পড়ে আমি ছাত্র জীবনে আপ্লুত হয়েছি, আর আজকে আপনার লেখা আমি ছাপবো কিনা এইটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন। এ তো আমার সৌভাগ্য এবং বাংলার পাঠকের সৌভাগ্য। তারপর সমসানন্দজির পরপর প্রচুর বই আমরা করেছি। তার মধ্যে ওনার বিখ্যাত হচ্ছে সাধনা সিদ্ধি সমাধি। এই সাধনা সিদ্ধি সমাধিরও একটা গল্প আছে। যে সাধনা সিদ্ধিটা বেরোবার মনে হয় 5-7 দিন বাদে হঠাৎ রাত 11টা নাগাদ এক সাধক আমাকে ফোন করলেন। আচ্ছা। ফোন করে বইটা সম্বন্ধে খুব বললেন যে এরকম বই করে যান, এগিয়ে যান। তারপর সেই সাধকও খুব বড় সাধক ছিলেন, আমাকে নাম বলেছিলেন পাগলা বাবা। হুম। কিন্তু তারপর আর ওনার আমি কোনো যোগাযোগ পাইনি। আমাকে অনেক গান টান শোনালেন ওই রাতে, আমাকে এবং আমার মিসেসকে। এইবার আমি যখন শুয়ে পড়েছি, আমি এবং আমার মিসেস ওনাকে নিয়ে আলোচনা করছিলাম। তখন উনি আবার হঠাৎ ফোন করলেন। ফোন করে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে নিয়ে এখনো আলোচনা করছিস, ঘুমো ঘুমো। তারপর স্বামী সোমেশ্বরানন্দজির আরও বহু বিখ্যাত বিখ্যাত সব বই প্রকাশিত হলো, যেমন আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ, প্রাত্যহিক জীবনে ঈশ্বরকে অনুভব করা, আমার সাধন জীবনের দিনলিপি। এই আমার সাধন জীবনের দিনলিপিতে ওনার সাধনার যে পর্যায়গুলো, যে অভিজ্ঞতাগুলো, সেগুলো আছে। আমার সন্ন্যাস জীবনও বেলুর মঠে আছে, বেলুর মঠে সন্ন্যাস দীক্ষা কীভাবে হয় তার সমস্ত নিয়মাবলী এবং সন্ন্যাস জীবন নিয়ে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে এরকম প্রতিটা বইয়ের পেছনে কিছু না কিছু ঘটনা আছে। তবে আর একটা ঘটনা না বলেই পারছি না, সেটা হচ্ছে তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্র, দেবদ্বীপ রচিত 2টো ভলিউম, আর একটা হচ্ছে শ্রীমৎ শঙ্কর স্বামী রচিত তিব্বতের রহস্যময় যোগ ও অলৌকিক জ্ঞানগঞ্জ। ওই একটা বইয়েরই 3টে পার্ট, 2জন লেখক। এই বইটা প্রকাশের ব্যাপারে একটা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা বলছি। একদিন আমার অফিসে সেদিন যাবার কথা নয়, কিন্তু আমার কোনো কারণে ব্যক্তিগত প্রোগ্রামটা ক্যান্সেল হতে আমি অফিসে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, 10:30 নাগাদ চলে এসেছিলাম। আমি সাধারণত 12টা 12:15 নাগাদ আসি, কিন্তু সেদিন 10:30 নাগাদ চলে এসেছিলাম। তা দেখি 11টা নাগাদ কি 11:30 নাগাদ এক ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক বাইরে দাঁড়িয়ে আমাদের সেলস কাউন্টারে কথা বলছেন যে আমি কে, এবং আমার নাম ধরে বলছেন যে ওনার সঙ্গে একটু দেখা করব। তো ওরা আমার কাছে পাঠিয়ে দিল। দেওয়ার পর উনি ঘরে ঢুকেই বললেন যে
আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম, ওঙ্কারেশ্বর থেকে আসছি, আপনার সঙ্গে দেখা করবো বলেই এলাম। আমি বললাম যে সে কি, আপনি এত দূর থেকে আসছেন আমার সঙ্গে দেখা করবার জন্য, তো আগে একটা ফোন করে আসবেন তো। আজকে তো আমার থাকারই কথা ছিল না। ঠিক। কি অদ্ভুত ঘটনা শুনে যান। হুম, আজকে আপনাদের চ্যানেলে না বলে আর পারছি না। নিশ্চয়ই। তো আমাকে তখন বললেন যে হ্যাঁ আমি মায়ের আদেশে এখানে এসেছি, সেই জন্যই আপনার কোথাও যাওয়া হবে না, এখানে আপনাকে আজকে থাকতেই হবে। তো আমার এখানে এরকম উন্মাদ অর্ধোন্মাদ এরকম বেশ কিছু লোকজন তো আসেনি, আধ্যাত্মিক পাগল। তো আমি ভাবলাম সেরকমই একজন। তো বললেন যে আমি আজকে বিকেলে ট্রেনে চলে যাব, এবং শুধু আপনার সঙ্গে দেখা করবার জন্যই এসেছি, আপনার সঙ্গে কথাবার্তা বলে আমি চলে যাব। সে কি, কি ব্যাপার বলুন। বললেন আপনাকে একটা ম্যানাস্ক্রিপ্ট ছাপতে হবে, মা আদেশ করেছেন যে এটা গিরিজা লাইব্রেরি থেকেই পাবলিশড হবে। তো আমি ভাবলাম যে অনেকেই এ ধরনের কথাবার্তা বলে আর কি, যাতে আমি ইমপ্রেসড হই। আমার এটা কি আপনি লিখেছেন? বললেন না না, এটা আমি লিখিনি, আমাকে একজন দিয়েছিল, তা মা আমাকে বললেন যে এটা গিরিজা লাইব্রেরিতে নিয়ে যা কলকাতায়, ওখান থেকে পাবলিশড হবে, সেই জন্য আমি এখানে চলে এসেছি। তো আমি কেমন একটা, আমার অস্বাভাবিক লাগলো ব্যাপারটা। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি রেখে যান, আমরা একটু দেখি, আর ফোন নাম্বার দিয়ে যান, আমি একটু যোগাযোগ করে নেব আপনার সঙ্গে যদি পছন্দ হয়। বলে পছন্দ পছন্দ এটা আপনাকে ছাপতেই হবে, মায়ের আদেশ যেহেতু। উনি ফুললি কনফিডেন্ট। আমি আর কিছু না বলে পাণ্ডুলিপিটা রেখে দিলাম। কদিন বাদে আমি যখন ওটা পড়া শুরু করলাম, আমি ভাবলাম, আরে বাবা কি পড়ছি, অসাধারণ একটা বই। তো আমি যখন পাবলিশ করবো বললাম, তখন লেখক ছিলেন হচ্ছে দেবদীপ, দীপঙ্কর রায়। দীপঙ্কর রায়। উনি দেবদীপ ছদ্মনামে লিখেছেন। উনিও খুব বড় পরিবারের মানুষ। ওনার বাড়িতে একবার আমায় আমন্ত্রণ করেছিলেন, আমি গেছিলাম। ঠিক উনি আমন্ত্রণ করেননি, এর পেছনে আর একটা ঘটনা, যাক সেটা পরে বলছি। আচ্ছা। যদি বা আজকে যদি বলার সুযোগ থাকে বলবো। তা বইটা দেবদীপও এলেন, দুটো খণ্ড পাবলিশড হলো। ওটাতে মেইন যে ঘটনাটা ছিল যে কৌশিকী অমাবস্যায় 450 বছর আগের একজন সাধক ইয়ুৎসুং লামা, উনি জ্ঞানগঞ্জ থেকে কাশিতে এসছিলেন। সেই সময় অরুণ শর্মার সঙ্গে, অরুণ শর্মা হচ্ছেন হিন্দি আধ্যাত্মিক জগতের কিংবদন্তি একজন সাধক এবং লেখক, যার ছেলের নাম মনোজ শর্মা। এই কদিন আগে ওনার সঙ্গে, মনোজ শর্মার সঙ্গে আমার সরাসরি আলাপ হলো। আচ্ছা। এবং আমরা এবার অরুণ শর্মার বইও পাবলিশ করছি। আচ্ছা। এই আপনার চ্যানেলের মাধ্যমে আচ্ছা। প্রথম বললাম। বেশ, আমরা সৌভাগ্য। অরুণ শর্মার বইও আমরা বাংলায় পাবলিশ করছি। বেশ। এই ঘটনা নিয়ে মানে সেই বেনারসে এবং ওই ইয়ুৎসুলামার ঘটনা নিয়ে প্রথম খণ্ড, এবং দ্বিতীয় খণ্ড তার পরের কিছু ঘটনা নিয়ে। থার্ড ভলিউমে যে ব্যাপারটা ছিল, ইয়ুৎসুলামা, শ্রীমৎ শঙ্কর স্বামী এবং দেবদীপ ওরফে দীপঙ্কর রায়, এদেরকে জ্ঞানগঞ্জে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীপঙ্কর রায় গৃহী মানুষ হলেও কিন্তু গৃহী সাধক, অত্যন্ত একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন, সাধক ছিলেন। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছিলাম। তো যাই হোক, এবার দেবদীপ চলে গেলে শঙ্কর মহারাজ উত্তরকাশীর বারণাবতে থাকেন, ওখানে ওনার কুঠিয়া। ওনার কুঠিয়াতে চলে গেলেন যে দুজনে একসঙ্গে মিলে জ্ঞানগঞ্জে যাবেন। তো হঠাৎ ইয়ুৎসুলামা দূত মারফত খবর পাঠালেন শঙ্কর মহারাজকে, তুমি একা এসো। তো শঙ্কর মহারাজ কিছু বুঝতে পারলেন না, দুজনে পাহাড় থেকে একই সঙ্গে নামলেন। নেমে শঙ্কর মহারাজ গেলেন হচ্ছে হরিদ্বারের উদ্দেশ্যে, আর উনি চলে এলেন হরিদ্বার না নেপালের উদ্দেশ্যে মনে হয় গেলেন, আর উনি চলে এলেন সমতলে। ওনার বাড়ি ঝাড়খণ্ডে, দেবদ্বীপ। এইবার শঙ্কর মহারাজ জ্ঞানগঞ্জে পৌঁছানোর পর ইয়ুৎসুলামার মাধ্যমে জানতে পারলেন যে দেবদ্বীপ মারা গেছেন। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে,
দেবদ্বীপের ডেড বডি তখনও দেবদ্বীপের বাড়িতে। মহারাজের আত্মাকে দিউৎসুংলামা ওনার ঝাড়খণ্ডে ওনার বাড়িতে পাঠালেন। দেবদ্বীপ বিদেহী চেহারায় ওনার সঙ্গে কথা বললেন। এইসব রোমহর্ষক ঘটনা আছে থার্ড পার্টে, এবং থার্ড পার্ট অসাধারণ। আমার চ্যানেলে এটা প্রকাশিত হয়েছে। তাই আচ্ছা আচ্ছা। এই আছে থার্ড পার্টে, অসাধারণ। এইবার একটা মজার ঘটনা শুনি। বাঙালি বাবার প্রসঙ্গে আসছি। সেই বাঙালি বাবা বিরাট এক মাতৃ সাধক। তা ওই বই প্রকাশ হয়ে গেছে। একদিন হঠাৎ এক লোক মারফত বাঙালি বাবা আমাকে জানালেন যে উনি ঝাড়খণ্ডে এসছেন, উনি আমার সঙ্গে একটু দেখা করতে চান। তখন ওই পার্থ রায় বর্মন টর্মন খুব হচ্ছিল। আমি ভাবলাম কে লোক, আর আমি ওই ঝাড়খণ্ড বলতেই খুব ভয় পাচ্ছিলাম। বাঙালি বাবা বলেছেন যেতেই হবে, যে লোক আসবে তাকে আমি ঠিকমতো চিনি না, রাত 11টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন। তো যাই হোক, বাঙালি বাবা বলেছেন, দুর্গা নাম জপ করতে করতে গেলাম। ভোরবেলা স্টেশনে নামলাম। স্টেশনটার নামটা আজকে আর মনে নেই। স্টেশনে নামার পর স্টেশন থেকে নেমে একটু এগোচ্ছি, দেখছি দুপাশে ঝোপ জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা, আর রাস্তার শেষে বিরাট একটা গেট, লোহার গেট, আর লাল কাপড় পরা খালি গা, আর ওই উত্তরীয় লাল উত্তরীয় বাঙালি বাবা দিকে এরম করে হাত বাড়িয়ে আছেন আমার দিকে। আমি গেলাম, তো উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। প্রণাম করতে গেলাম, প্রণাম করতে দিলেন। আমি বললাম যে কি আপনি আমাকে হঠাৎ ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, কারণ আছে বলেই তো ডেকেছি। তারপর কারণটা কি না, উনি ওনার ইচ্ছে হয়েছে নিজে হাতে রেঁধে, আসলে সাধকদের ব্যাপার ট্যাপার তো বোঝা মুশকিল, নিজে হাতে রান্না করে উনি আমাকে খাওয়াবেন। আচ্ছা। তো উনি নিজে হাতে রান্না করলেন, খেলাম। উনি যে ঘরটায় ছিলেন, একটা বট গাছের নিচে, ওই পাতার কুটি, সেই আমরা আগের যুগে দেখেছি না, বৈদিক যুগে যে পাতার পর্ণকুটির বলে যাকে, ওরকম একটা পর্ণকুটির বদলে, মানে সাত খোপে ভরা, ওর মধ্যে বাঙালি বাবা। এই জায়গাটা কোথায় ছিল? ঝাড়খণ্ডে। হ্যাঁ, রাতে আমাকে যে ঘরটা শুতে দেওয়া হয়েছে, চারপাশে জঙ্গল, তো তো আমার একটু ভয় ভয়ই লাগছে। পোকামাকড়, আমরা একেবারে শহুরে মানুষ, অভ্যস্ত নই ওই রকম জীবনে অভ্যস্ত নই। উনি এটা বুঝতে পারলেন। আচ্ছা আচ্ছা। এসে বললেন, রাতটায় আপনার সঙ্গে শোবো আমি, আমি থাকলে ঘরে পোকা মাকড় মাছি বিছে সাপ কেউ আসবে না। তো উনি আমার সঙ্গে শুলেন। ভোরবেলা ঘুম ভাঙতে দেখি উনি আর নেই। আমার সঙ্গে শুলেন না, আমাকে একটা খাটিয়া দিলেন, ওনার একটা খাটিয়া আছে। তা বাঙালি বাবার এই রহস্যটা আমি বুঝতে পারলাম না। আবার এই বাঙালি বাবা সম্বন্ধেই আর একটা ঘটনা আছে। এই তিব্বতের ফার্স্ট পার্ট প্রকাশিত হওয়ার পর হঠাৎ একদিন আমাকে নিগূঢ়ানন্দজি, যে সাধক লেখক নিগূঢ়ানন্দজি এক লোক মারফত আমাকে জানালেন যে উনি আমার সঙ্গে কথা বলতে চান। তা সেই ভদ্রলোক কদিন বাদে একটা ডেট ঠিক করা হলো, আমাকে নিগূঢ়ানন্দজির বাড়িতে নিয়ে গেলেন। সেই প্রথম আমি নিগূঢ়ানন্দজিকে দেখি। তার আগে নিগূঢ়ানন্দজির লেখা পড়েছিলাম। তো আমি যেতেই উনি ড্রয়িং রুমে টেবিলের ওপর আমাদের তিব্বতের রহস্যময় যোগতন্ত্র বইটা রাখা, ফার্স্ট পার্ট। তখন মনে হয় সেকেন্ড পার্ট বেরোয়নি। তিব্বতের রহস্যময় যোগতন্ত্রে ফার্স্ট পার্টে আপনার বাঙালি বাবার ছবি ছিল। আচ্ছা। তো উনি আমাকে, এই যে বাঙালি বাবু এসছিলেন, সেই ঘটনাটা আমি তিব্বতের রহস্যময় যোগতন্ত্রের ফার্স্ট পার্টে প্রকাশকের কথাতে লিখেছি। আমাকে হঠাৎ ছবিটা দেখিয়ে বললেন বাঙালি বাবার, এই সাধু কি আপনার কাছে এসছিলেন? আমার হ্যাঁ। এই চেহারা? হ্যাঁ, এই চেহারারই তো ছবি। আশ্চর্য, জানেন, আজ থেকে 25-30 বছর আগে এনার সঙ্গে আমার হরিদ্বারে দেখা হয়েছিল। হ্যাঁ, এবং সে অস্বাভাবিক উপায়ে একটা দেখা হয়েছিল। তখনও এই চেহারা ছিল, আর ইনি এখনো এই চেহারায় আছেন। আমি তখনও বাঙালি বাবাকে গেস করতে পারিনি।
বুঝেছেন? বুঝতে পেরেছি। এই প্রথম গেস করলাম। আমি তখন ওই ঝাড়খণ্ডে বাঙালি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে, বলুন তো বাবা, সত্যিকারের আপনার বয়স কত? তখন বলে, বয়স দিয়ে কি হবে? বয়স দিয়ে কি হবে? এই তো আমাকে দেখতে পাচ্ছেন। সেই বাঙালি বাবা আমাদের বাড়িতে এসছেন, আমার বাড়িতে রাত কাটিয়েছেন একাধিকবার। আমার পরম সৌভাগ্য। নিশ্চয়ই। ঠিক একইভাবে আমি যখন নর্মদাতে গিয়েছিলাম, ৩ জন সাধকের আমি আশীর্বাদ পেয়েছিলাম। গোপাল বাবা, ফক্কর বাবা আর বাঙালি মাতাজি। এই বাঙালি মাতাজির কাছে বেশ কিছু ঘটনা ঘটেছে আমার। কিরকম? যেমন ধরুন, ওনার এরকম দেয়ালের সঙ্গে একটা প্লাস্টিকের সেন্টার টেবিল, আর ওখানে গ্লাস ছিল। জল পিপাসা পেয়েছে আমার। আমি একটা ওই টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে আমি জল ভরে খেতে নিচ্ছি, হঠাৎ কারেন্ট লাগলো। আমি ভালো করে দেখলাম টেবিলে কি কোনো কারেন্টের ব্যাপার আছে না, প্লাস্টিকের টেবিল। এই প্লাস্টিকের গোল টেবিলগুলো থাকে না। তারপরে ওটাকে ভালো, আমার কি জানি কি হলো, ওই জল ফেলে দিয়ে আমি আবার জল খেলাম, আবার সেই কারেন্ট লাগা। আমি তখন মাতাজিকে বললাম, মা বলো তো এরকম হলো কেন? মা একটু হাসলেন। আসলে ওই গ্লাসটায় আমি খাই তো, রেখে দাও বাবা। সত্যি। আরও আশ্চর্য ঘটনা, বাঙালি মাতাজি যেখানে থাকতেন সেই চারপাশে সব পাহাড়ি সাঁওতাল সম্ভবত তারা। তা মা ওদেরকে পায়েস রান্না শেখাবেন। উঠোনের মধ্যে গর্ত খুঁড়ে উনুন করা হয়েছে, ঠিক ওরকম উনুন আমরা দেখে অভ্যস্ত নই। আর উনুনের মধ্যে কাঠ দিয়ে একটা কড়াইতে দুধ দিয়ে, দুধ গরম হচ্ছে। তো ওখানে ছিলাম আমি, আমার ছেলে, আমার মিসেস আর ওই পাহাড়ি মেয়েগুলো। দুধ গরম হচ্ছে, হতে হতে পাহাড়ি মেয়ে একটা জোরে এরকম কাঠ ঢুকিয়ে দিয়েছে। কাঠটা আগুন যাতে ভালো করে। হ্যাঁ, আর ওই কাঠের খোঁচাতে পুরো দুধের গামলাটা উল্টে গেল। আমরা তো হ্যাঁ হ্যাঁ করে উঠলাম, এই কি হবে মা, কি হবে বলো তো? দাঁড়া দেখছি। একটা পাত্র নিলেন, এরম করেন দুধ পড়ছে, এরম করছেন দুধ পড়ছে, এরম করছেন দুধ পড়ছে। কড়াই আবার ভরে গেল। বাহ। ফাঁকা প্যাকেট থেকে, পাত্র না, ফাঁকা প্যাকেট। কল্পনারও বাইরে। ফাঁকা প্যাকেটটা কেটে পাশে ফেলে দিয়েছিল, ওটাকে যখন তুললো, তুলে ঠিক যে দুধ যতটা পড়েছিল তার থেকে আরো বেশি পরিমাণ বরং পড়লো। মানে আমরা দেখছি চোখের সামনে হচ্ছে। তোমার সারা দেখছি সেই পায়েস হলো, আমরা সব খেলাম। পরে মাকে জিজ্ঞেস করলাম, মা ব্যাপারটা কি বলো তো? তাহলে গরিব ভুলবো মানুষ তো, বড় আশা করে এসছিল, ওদের যদি যাকে কাউকে বলো না। তা মা যতদিন, বাঙালি মা বছর দুয়েক আগে মারা গেছেন, ওই মাও, মা যতদিন ছিলেন আমি বলি দেহে ছিলেন। আচ্ছা। মা দেহে হচ্ছে যে আজকেই, মানে মিডিয়ার সামনে আজকে বললাম। আজকে সাধক অলৌকিক রহস্য হ্যাঁ। ইউটিউব চ্যানেল প্রশান্তদার মাধ্যমে অমরকণ্টকের বাঙালি মাতাজির একটা অলৌকিক কাহিনী হ্যাঁ সংগ্রহে রাখার সুযোগ পেল। হ্যাঁ, এর আগে আমি কোনো মিডিয়াতে বলিনি। নিশ্চয়ই। অমরকণ্টকের আর একটা ঘটনা বলি। এই বাঙালি মাতাজিও কিন্তু আমার বাড়িতে এসছেন, থেকেছেন। বাঙালি মাতাজির হঠাৎ ইচ্ছে হলো আমার মিসেসের হাতে রান্না খাবেন। বাঙালি মাতাজি চলে এলেন, আমার মিসেস রান্না করে খাওয়ালেন। এদিও ভীষণ স্নেহ পেয়েছি এদের। এইবার অমরকণ্টকের আর একটা ঘটনা বিস্ময়কর। সেটা হচ্ছে, আমি অমরকণ্টক মনে হয় 4 বার গেছি জীবনে। প্রথম গেছি রঞ্জিত কুমার মজুমদারের বরফানি মহারাজের ম্যানাস্ক্রিপ্টটা পাওয়ার। তা প্রথমে ওখানে গিয়ে আমরা একটা গাড়ি বুক করেছি, কবির চবুতরাতে যাবো। আচ্ছা, নমস্কার। আপনার জীবনে যদি দৈব অলৌকিক কোনো সত্য ঘটনা থাকে, তবে আপনি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিওতে এসে সরাসরি আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 9875585972।